সোনাপুর নামক গ্রামে তানিয়া, সোনাম, কাজল নামে 3 বোন তাদের মা নির্মলার সঙ্গে বাস করত। কিছুদিন আগে নির্মলার স্বামী একটি দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। তারপর থেকে পরিবারের সকল জিম্মাদারি নির্মলার মাথার উপরে এসেই পড়ে। নির্মলার 2 মেয়ে তানিয়া ও সোনাম ছিল খুবই বেপরোয়া। তারা সংসারের পরিস্থিতি ও মা নির্মলার প্রতি একটু নজর দিত না। ওদিকে কাজল ছিল খুবই শান্ত ও বুদ্ধিমান। সে তার মায়ের সমস্ত দুঃখ কষ্ট বুঝত। নির্মলা প্রতিদিনের মতো আজও ফুল নিয়ে গেল বাজারে বিক্রি করতে, কিন্তু সে জানত না যে তার ফুল আজ একটু বিক্রি হবে না। হে খোদা, আজ তো আমার একটি ফুলও বিক্রি হলো না। 10টা টাকাও আমার কাছে নেই। তানিয়া আর সোনাম বার্গার খেতে চেয়েছিল, আমি এখন তাদের সামনে কোন মুখ নিয়ে যাব? সাধারণ ভাত আর ডাল দেওয়ার মতোই আমার টাকা নেই। আর তুমি আমার দিকে তাকাও, আমাকে সাহায্য করো, কোনো একটা রাস্তা বলে দাও। নির্মলা অনেক চিন্তা করছিল আর বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ করে নির্মলা দেখতে পেল একজন ধনী মানুষের মেয়ে তার বাছাকুছা খাবারকে গাভীকে দিচ্ছিল। তখন নির্মলা দৌড়ে ওই মেয়েটির কাছে আসলো আর তাকে বলল, শুনুন মেম সাহেব, আপনার বাচ্চাকুচা খাবার সবটুকু গাভীকে দিবেন না, প্লিজ আমাকে একটু দেন। আমার সব সন্তানগুলো সারাটা দিন না খেয়ে আছে। আমি ভিখারি নই, আমি মেহনত করে ফুল বিক্রি করে কাজ করি, কিন্তু আমার একটি ফুলও আজ বিক্রি হয়নি। প্লিজ আমাকে কিছু খাবার দিন। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার অবস্থা বুঝতে পেরেছি। আমার বাড়িতে অনেকগুলো নোংরা কাপড় আর নোংরা থালাবাটি পড়ে আছে, যদি তুমি সেগুলো ধুয়ে দাও তাহলে আমি তোমাকে খাবারও দেবো, টাকাও দেবো। ধনী মেয়েটির কথা শুনে নির্মলা খুবই খুশি হলো। নির্মলা তার সঙ্গে তার বাড়িতে গেল, তার নোংরা ঘর বাড়ি থালাবাটি জামা কাপড় সব পরিষ্কার করলো। এরপর নির্মলা সেই মেম সাহেবের কাছ থেকে টাকা নিয়ে তার বাচ্চাদের জন্য খাবার কিনে বাড়ি ফিরছিল। হঠাৎ করে রাস্তার মধ্যে একটি অ্যাক্সিডেন্ট হয়। এতে নির্মলার পা অনেকটা মচকে যায়। নির্মলা যখন খোঁড়াতে খোঁড়াতে তার বাড়িতে পৌঁছলো, তখন কাজল নির্মলার অবস্থা দেখে খুবই কষ্ট পেল। মা, এসব কি করে হলো? তোমার কতটা ব্যথা লেগেছে? মা, কত রাত হয়ে গেছে, সকাল থেকে খাইনি। তুমি বার্গার আনার কথা বলে পায়ে চোট নিয়ে এসেছো। আমার বয়সী মেয়েরা কতটা এনজয় করে বেড়াচ্ছে, আর আমি তো পেটের ভাতই পাচ্ছি না। আমার কি কপাল! সোনাম, মা তো অসুস্থ, পায়ে চোট লেগেছে, আর তুমি এসব কি বলছো? তোমার খাবার প্রয়োজন হচ্ছে। মা, তুমি চিন্তা করো না, কাল থেকে আমি কাজে যাব। আমি কেন, তানিয়া ও সোনামও যাবে। আমরা 3 জন মিলে কাজ খোঁজ করব। এলাকাতে তো কোনো কাজ নেই, আমরা 3 জন মিলে অন্য এলাকাতে যাব কাজ খোঁজার জন্য। পরের দিন সকালে 3 বোন মিলে কাজের সন্ধানে শহরে যাচ্ছিল। শহরে যাওয়ার জন্য তাদের অনেক বড় ভয়ঙ্কর জঙ্গল পাড়ি দিতে হচ্ছিল। একসময় তারা অনেক ভয়ঙ্কর জীব জানোয়ারের আওয়াজও শুনতে পেল। জঙ্গলি জানোয়ারদের আওয়াজে তাদের খুবই ভয় করছিল। তানিয়া ও সোনাম আগে থেকেই কাজলকে পছন্দ করত না। তারা পরস্পরে বলতে লাগলো, দেখ সোনাম, কাজল আমাদেরকে নিয়ে কাজে যাচ্ছে, ওর সাথে শহরে গিয়ে আমরা কাজ করব। আমার তো কাজ করতে মোটেও মন চায় না। এই বয়সে এনজয় করব, এনজয়। শোন, রাস্তার মধ্যে যদি কোনো জঙ্গলি জানোয়ার দেখতে পাই, তাহলে জঙ্গলি জানোয়ারের সামনে কাজলকে ধাক্কা মেরে ফেলে দেব। এরপর আমরা 2 জনে বাড়িতে গিয়ে আনন্দ করব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কোনো জঙ্গলি জানোয়ার দেখতে পেলে কাজলকে ধাক্কা মেরে সেই জানোয়ারের সামনে ফেলে আমরা বাড়িতে চলে যাব। এসব ভেবে তারা খুবই খুশি হচ্ছিল আর জঙ্গলের রাস্তা পার হচ্ছিল। এমন সময় এক বৃদ্ধ মহিলা তাদের কাছে এসে বলল, বেটারা, তোমরা এই ঘন জঙ্গলে কেন এসেছো? এই ঘন জঙ্গলে তো কোনো মানুষ আসে না। মনে হয় খোদা তাআলা আমার ডাক শুনেছে। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, 2 দিন হলো কিছু খাইনি। তোমরা কি আমাকে কিছু খাবার দেবে? এই বুড়ি, তুই কি মনে করেছিস টাকা থাকলে আমি তোকে দিয়ে দেবো? আমার কাছে যদি টাকা থাকতো তাহলে এই জঙ্গলের রাস্তা দিয়ে শহরে যেতাম না, শর্টকাট রাস্তা দিয়ে বাসে চলে যেতাম। টাকা নেই বলেই তো জঙ্গলের রাস্তা দিয়ে শহরে যাচ্ছি টাকা কামানোর জন্য। কোত্থেকে যে আসে এসব ভিখারি, ছাড় এখান থেকে। তানিয়া, তুমি কেমন করে কথা বলছো? নিজের থেকে বড়র সাথে কেউ এভাবে বেয়াদবের মতো কথা বলে? তোমার কাছে খাবার নেই, খাবার দিতে পারবে না, ব্যাস ভদ্রভাবে বললেই তো পারো।
বুড়িমা, আমার কাছে খাবার দাবার টাকা পয়সা কোনো কিছুই নেই। যদি থাকতো তাহলে অবশ্যই আপনাকে দিতাম, তবে শহর থেকে ফেরার পথে আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো। কাজল বৃদ্ধ আম্মাকে অনেক সান্ত্বনা দিল। এরপর তারা তিনজন মিলে আবারও পথ চলতে শুরু করলো। তারা কিছু দূর চলার পরে জঙ্গলি জানোয়ার দেখতে পেল। তানিয়া ও সোনাম খুবই খুশি হলো, আর তারা প্ল্যান মোতাবেক কাজলকে ধাক্কা মেরে জঙ্গলি জানোয়ারের সামনে দিল। তানিয়া অনেক কষ্ট করে জঙ্গলি জানোয়ারের মোকাবেলা করে নিজেকে আড়াল করে পৌঁছে গেল তার দুই বোনের কাছে। কাজলকে বেঁচে ফিরতে দেখে তানিয়া ও সোনাম খুবই রাগ করলো। এরপর তারা তিন বোন মিলে আবারও সামনে চলতে লাগলো। কিছু দূর যাবার পরে তারা তিনটি নদী দেখতে পেল। তিনটি নদী দেখে তানিয়া ও সোনাম কাজলের উপরে খুবই রেগে গেল আর বলল, এই কাজলের বাচ্চা কাজল, এমনিতে অনেক পেরেশান হয়ে গেছি জঙ্গল পাড়ি দিতে, আর তুই না বললি জঙ্গলের মধ্যে একটি নদী আছে, আর দেখছি এখানে তিনটি নদী। তিনটি নদীর মধ্যে থেকে কোন নদী হলো শহরে যাওয়ার রাস্তা, কিভাবে বুঝবো? এদিকে তানিয়া ও সোনাম কাজলকে ধমক দিচ্ছিল, ওদিকে খুব সুন্দর একটি পরী নদীর মধ্যে থেকে উঠে তাদেরকে বলল, শোনো বাচ্চারা, এই জাদুর নদীতে তোমাদের স্বাগতম। এই যে তিনটি নদী দেখছো, এই তিনটি নদী আমাদের। আমি হলাম এখানকার রানী পরী। এই তিন নদীর মধ্যে থেকে যদি প্রথম নদীর মধ্যে তোমরা যাও, তাহলে নদীর মধ্যে অনেক স্বর্ণ মুদ্রা দেখতে পাবে, আর এসব স্বর্ণ মুদ্রা তোমরা তোমাদের নিজের জন্য নিয়ে যেতে পারো। আর যদি তোমরা দ্বিতীয় নদীর মধ্যে যাও, তাহলে সেখানে অনেক হীরা জহরত ও মণিমুক্তা পাবে। আর যদি তৃতীয় নদীর মধ্যে যাও, তাহলে ধন সম্পদ, হীরা মুক্তা, সোনাদানা কিছুই পাবে না। তৃতীয় নদীর মধ্যে দিয়ে গেলে তোমরা অনেকগুলো অসুস্থ জলপরীকে দেখতে পাবে। তাদের সেবার খুবই প্রয়োজন, তাদেরকে সেবা করতে হবে। এখন তোমরা তিনজন ডিসাইড করো তোমরা কি কোন নদীর মধ্যে দিয়ে যাবে। পরিজি, আপনি কি পাগল হয়ে গেছেন? সোনাদানা আর হিরে মুক্তার নদী বাদ দিয়ে কেউ কি তৃতীয় নদীতে যাবে? আমি তো প্রথম নদীতে যাব, যে অনেকগুলো স্বর্ণ মুদ্রা প্রাপ্ত হব। আমি তো টাকার জন্য শহরে যাচ্ছিলাম চাকরি করতে, আর যদি নদীর মধ্যে গিয়ে সোনা পাই, তাহলে তো আমার আর চাকরির প্রয়োজন নেই, সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবো। তানিয়া, তুই স্বর্ণের নদী বাছাই করে নিয়েছিস? তুই আমার থেকে একটু বোকা আছিস পরিজি। আমি এই হিরে নদী বাছাই করে নিলাম। আমি দ্বিতীয় নদীর মধ্যে দিয়ে যাব আর অনেকগুলো হিরে নিয়ে বাড়ি ফিরে যাব। এরপর কাজল বলল, পরিজি, আমি বইয়ের মধ্যে পড়েছি লোভ করা কখনোই ঠিক না, লোভ করলে তাতে ফেঁসে যেতে হয়। এজন্য আমি জাদুর তৃতীয় নদী বাছাই করে নিলাম। আমি জাদুর তৃতীয় নদীর মধ্যে গিয়ে অসুস্থ জলপরীদেরকে সাহায্য করতে চাই। বিনিময়ে আপনি সামান্য কিছু টাকা দিলেই হবে, যাতে আমি আমার অসুস্থ মায়ের সেবা করতে পারি। আচ্ছা ঠিক আছে বাছারা, তাহলে তোমরা যে যার নদীর নাওয়ের মধ্যে বসে পড়ো। এরপর পরীর কথা মতো তানিয়া তার নৌকাতে বসলো, সোনামও তার নৌকাতে বসলো, কাজলও তার নিজের নৌকাতে গিয়ে বসলো। তানিয়া নৌকা চালিয়ে নদীর মধ্যে যেতে লাগলো আর অনেক স্বর্ণ মুদ্রা দেখতে পেল। এগুলো দেখে তানিয়া খুবই খুশি হলো। তানিয়া খুশিতে উদ্দোলিত হচ্ছিল আর স্বর্ণ মুদ্রা দ্বারা তার নৌকা পরিপূর্ণ করছিল। এইদিকে সোনামও তার নৌকা চালাচ্ছিল আর তার নদীর মধ্যে থাকা সমস্ত হিরে জহরতগুলোকে তার নৌকার মধ্যে বোঝাই করছিল। কিছুক্ষণের মধ্যে তাদের নৌকা হিরে জহরত ও স্বর্ণ মুদ্রা দ্বারা ভরে গেল, আর এসবের ভারীতে তাদের নৌকা ডুবে যাচ্ছিল। তারাও ডুবে মারা যেতে লাগলো। কে আছে বাঁচাও, আমরা তো ডুবে মরে গেলাম। আমরা বাঁচতে চাই, আমাদের জীবনকে এনজয় করতে চাই। বাঁচাও, কে আছে বাঁচাও পরিজি। তারা হাজার চিৎকার চেঁচামেচি করলেও তাদের আওয়াজ কেউ শুনতে পেল না। ওদিকে কাজল তার নৌকা চালিয়ে নদীর ওপারে পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখলো কোনো জলপরি নেই, অনেক অর্থ সম্পদ, টাকা পয়সা ও স্বর্ণ মুদ্রা দ্বারা ভর্তি। কাজল সেসব সম্পদ, টাকা পয়সা ও স্বর্ণ মুদ্রা নিয়ে নদীর এপারে চলে আসলো। তখন সেখানে পরি প্রকট হয়ে গেল আর বলল, কাজল, আমি তোমার উপরে অনেক খুশি। তোমার মন অনেক পবিত্র। এই প্রথম মেয়ে যে এই নদীর মধ্যে ঢুকে জীবিত ফিরে এলো। যে আমার নদীর মধ্যে প্রবেশ করে সেই লোভে পড়ে তার জীবন এই নদীর মধ্যে শেষ করে দেয়। কাজল, তুমি বাড়ি ফিরে যাও। এই অর্থ সম্পদ নিয়ে তুমি তোমার মায়ের সেবা যত্ন করো আর সুখে শান্তিতে তোমার জীবন কাটাও।
কিন্তু কাজল পরীর কাছে তার দুই বোন সম্পর্কে জিজ্ঞেস করলো। কাজল, তোমার দুই বোন প্রচন্ড লোভী। তারা লোভ করেছে, এজন্য তারা জাদুর নদীর মধ্যে ডুবে যাচ্ছে। পরিজি, আমি অর্থ সম্পদ চাই না, আমি আমার বোনদেরকে চাই। আমি আমার বোনদেরকে অনেক ভালোবাসি। আপনি সমস্ত অর্থ সম্পদ স্বর্ণমুদ্রা নিয়ে নিন আর আমার বোনদেরকে ফিরিয়ে দিন। কাজল, তোমার দয়া দেখে আমি আশ্চর্যজনিত হচ্ছি। যেই বোনরা তোমাকে মেরে ফেলার জন্য জঙ্গলি জানোয়ারের সামনে ফেলে দিল, আর তুমি সেই বোনদের জীবন বাঁচানোর জন্য আমার কাছে মিনতি করছো। ইউ আর গ্রেট কাজল। ঠিক আছে, আমি তোমার দুই বোনকে জীবিত ফিরিয়ে দিচ্ছি। এরপর পরী তার জাদু শক্তির দ্বারা কাজলের দুই বোনকে জীবিত তার সামনে প্রকট করলো। যখন তানিয়া ও সোনাম জানতে পারলো যে তারা কাজলের কারণে দ্বিতীয়বার তাদের জীবন ফিরে পেল, তখন তারা কাজলের কাছে ক্ষমা প্রার্থনা করলো। এরপর থেকে তারা জীবনে কখনো আর লোভ করেনি, আর কাজলকে বড় মনের মতো সম্মান করতে লাগলো, আর জীবনে তার সঙ্গে কখনো বেয়াদবি করেনি। এরপর কাজল তানিয়া ও সোনামকে সঙ্গে করে সমস্ত অর্থ সম্পদ স্বর্ণমুদ্রা নিয়ে তার মায়ের কাছে ফিরে গেল। নির্মলা এত অর্থ সম্পদ দেখে খুবই খুশি হলো। এরপর সে স্বর্ণমুদ্রা বিক্রি করে তার মায়ের চিকিৎসা করলো, আর অনেক বড় একটি বাড়িও কিনে ফেললো। তারপর থেকে কাজল তার দুই বোন ও মায়ের সঙ্গে তাদের বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে। কোনো একটি গ্রামে নিধি তার মা ও ছোট বোন কীর্তির সঙ্গে বাস করত। নিধির মা মানুষের বাড়িতে চাকরানির কাজ করত, আর নিধি অনেক ভালো করে নেকলেস তৈরি করতে পারত। এজন্য নিধি নিজে নেকলেস তৈরি করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করত। নেকলেস বিক্রি করে নিধিরও ইনকাম হতো। দুই মা বেটির ইনকাম দ্বারা তাদের সংসার বেশ ভালোই চলত। একদিন নিধির মা কাজ শেষ করে বাড়ি ফিরছিল। হঠাৎ করে সে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। নিধি তার মাকে নিয়ে যে হাসপাতালে নিয়ে যায়, কেউ তার মাকে অ্যাডমিট করে না, কারণ নিধির কাছে চিকিৎসার জন্য কোনো টাকা ছিল না। মা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার উন্নত চিকিৎসার জন্য মানুষের কাছ থেকে টাকা ঋণ নেব। এরপর আমি শহরে গিয়ে আমার তৈরি করা নেকলেস উঁচু দামে বিক্রি করে মানুষের ঋণ পরিশোধ করব। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এ কথা বলে নিধি গ্রামের জমিদারের কাছে গেল আর তার কাছ থেকে 2 লক্ষ টাকা ঋণ চাইল। আমি কেন তোমাকে টাকা দিব? আমি যদি টাকা দেই তাহলে কি তুমি সে টাকা পরিশোধ করতে পারবে? জমিদার মশাই, 6 মাসের মধ্যে আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। যদি আমি আমার কথা রাখতে না পারি, তাহলে আমি আপনার বাড়িতে চাকরানির কাজ করব। এরপর জমিদার তাকে 2 লক্ষ টাকা দিয়ে দিল। 2 লক্ষ টাকা নিয়ে নিধি হাসপাতালে জমা করে দিল। এরপর নিধির মায়ের খুব ভালোভাবে চিকিৎসা হয়ে গেল। দীর্ঘ 15 দিন হাসপাতালে চিকিৎসা করার পরে নিধির মা একেবারে সুস্থ হয়ে গেল। এরপর তাকে নিয়ে সে বাড়ি চলে আসলো। মা, জমিদারের টাকা শোধ করতে হবে, এই জন্য নেকলেস নিয়ে আমাকে শহরে যেতে হবে। কীর্তি, তুমি মায়ের দিকে খেয়াল রাখবে। আমি শহরে গিয়ে ওখান থেকে টাকা পাঠাবো, ঠিক আছে? এ কথা বলে নিধি সেই দিন তার মা ও বোনকে গ্রামে ছেড়ে সে শহরের দিকে রওনা হলো। সে সাথে করে নিল তার হাতে তৈরি করা নেকলেস। সেগুলো নিয়ে সে শহরের দিকে যেতে লাগলো। গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য মাঝখানে অনেক বড় ঘন একটি জঙ্গল পার হতে হতো। যখন নিধি নেকলেস নিয়ে সেই জঙ্গল পার হচ্ছিল, তখন হঠাৎ করে অনেক বৃষ্টি ও ঝড় আরম্ভ হলো, যার কারণে নিধির পা ফসকে গেল আর সে পড়ে গেল। নিধি পড়ে যাওয়ার সাথে সাথে নিধির হাতে থাকা নেকলেসের ব্যাগের মধ্যে থেকে সবগুলো নেকলেস এদিকে ওদিকে পড়ে গেল। নিধির নেকলেসগুলো খোঁজার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু বৃষ্টির কারণে সে খুঁজতেও পারল না। হে খোদা, এটা কি হলো? আমার সবগুলো নেকলেসই তো হারিয়ে গেল। এগুলোর জন্যই তো আমি শহরে যাচ্ছিলাম। শহরে গিয়ে আমি এখন কি বিক্রি করব? এখন তো আমার কাছে নেকলেস তৈরি করার মতো টাকাও নেই আর সময়ও নেই। আমি জমিদারের টাকা কি করে পরিশোধ করব? আর আমি কি করে বা সংসার চালাবো? এভাবেই নিধি খুবই কান্না করতে লাগলো। তখন তার কাছে খুবই সুন্দর একটি পরী আসলো আর বলল, আরে তুমি এই মেয়ে, এত ঘন গভীর জঙ্গলের মধ্যে এসে তুমি কেন কান্না করছো? কি হয়েছে তোমার? আপনি আপনি কে? আমি পড়ি। কিন্তু আপনার তো পরিরাজ্যে থাকা উচিত। আপনি ঘন জঙ্গলের মধ্যে কি করছেন? যখনই বৃষ্টি আরম্ভ হয় তখনই আমি পৃথিবীর জমিনে ঘুরতে আসি, কারণ
আমাদের পরিরাজ্যে কখনোই বৃষ্টি হয় না। বৃষ্টিতে ভেজা আর উড়ে বেড়ানো আমার অনেক পছন্দের। আচ্ছা তুমি বলো, তুমি কেন এখানে এসেছো? তুমি কি জানো এই জঙ্গলে তোমার জীবন নিরাপদ নয়? বৃষ্টি হচ্ছে, এজন্য জঙ্গলের জানোয়ার যে যার গর্তের মধ্যে লুকিয়ে আছে, নইলে এতক্ষণে এসে তোমার উপরে হামলা করতো। পরে যে আমি অনেক বিপদে আছি। কি হয়েছে তোমার, আমাকে বলো। পরে জিজ্ঞেস করার কারণে নিধি পরীর কাছে তার জীবনের সব দুঃখের কথা খুলে বলল। নিধির জীবনের দুঃখের কথা শুনে পরীর অনেক মায়া আসলো নিধির উপরে। নিধি, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে একটি জাদুর ডায়মন্ডের নেকলেস দেব। এ কথা পরে পরী সেখানে জাদুর ডায়মন্ডের নেকলেস প্রকট করলো আর নিধিকে বলল, এই জাদুর নেকলেস তোমার জীবনের সকল দুঃখ কষ্টকে দূর করবে। তুমি এই জাদুর নেকলেসের কাছ থেকে যা চাইবে তাই পাইবে। জাদুর ডায়মন্ডের নেকলেস পেয়ে নিধি অনেক খুশি হলো। যখনই নিধি তার গলায় ডায়মন্ডের জাদুর নেকলেস পরল, সঙ্গে সঙ্গে তার গায়ের পুরনো ছেঁড়া জামা খুবই সুন্দর দামি ব্র্যান্ডের জামাতে পরিণত হয়ে গেল। আরে এই হার তো দেখছি এখনই এর জাদু দেখানো শুরু করে দিল। পরিজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি সত্যি তো আপনি আমার সকল দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। এখন আর আমার মা বোনকে ছেড়ে শহরে যেতে হবে না। এ কথা বলে নিধি জাদুর ডায়মন্ডসের নেকলেস নিয়ে সেখান থেকে চলে গেল। নিধি বাড়ির দিকে যাচ্ছিল, তখন তার গ্রামের একটি মেয়ে তার হাতের হারটি দেখে ফেলল। আরে এই গরিব মেয়েটির কাছে এত দামি নেকলেস আসলো কি করে? মনে হচ্ছে সত্যি সত্যি এটা অনেক দামি হবে। এটার একটা বিহিত খুঁজে বের করতে হবে। আসলে ঘটনাটা কি? আরে কালকে পর্যন্ত তো ওর মায়ের জন্য মানুষের কাছে ভিক্ষা চাইছিল, আর আজ আজ এত দামি নেকলেস নিয়ে যাচ্ছে। এসব ভেবে নিশা নিধির বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। নিধিদের জানালার ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকিয়ে সবকিছু দেখতে লাগলো। মা দেখো দেখো, পরি আমাদের জাদুর ডায়মন্ডের নেকলেস দিয়েছে। এই নেকলেস আমাদের জীবনের সকল দুঃখ দূর করে দেবে। এখন বাসাতে তোমাদের সঙ্গে থেকে আমি ভালোভাবে জীবন কাটাতে পারবো। এর সমস্ত কথা জানালার পাশে দাঁড়িয়ে নিশা সব শুনে ফেলল। এরপর নিধি সে নেকলেস তার গলায় পরে নিল। হে জাদুর নেকলেস, আমি জমিদারের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিলাম। তুমি এক্ষুনি সেই টাকাগুলো আমাকে দাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে তাদের সামনে 2 লক্ষ টাকা হাজির হয়ে গেল। এসব দেখে নিধির মা ও কীর্তি খুবই আশ্চর্য হয়ে গেল। ওয়াও আপু, সত্যি তুমি নেকলেস জাদুর। তাহলে তুমি আমার জন্য খুবই সুস্বাদু খাবার আর খেলনা এনে দাও। এরপর নিধি জাদুর নেকলেসের কাছে টেস্টি খাবার ও খেলনা চাইল। এ কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে অনেকগুলো খেলনা ও টেস্টি টেস্টি খাবার চলে আসলো। কীর্তি এসব দেখে প্রচণ্ড খুশি হয়ে গেল। এরপর নিধি জাদুর নেকলেসকে আবারও বলল, হে জাদুর নেকলেস, আমাদের এই ছোট ঝুপড়িকে খুবই সুন্দর একটি বাড়িতে পরিণত করে দাও। নিধি এ কথা বলার সঙ্গে সঙ্গে তাদের ছোট্ট ঝুপড়ি অনেক বড় আলিশান বাড়িতে পরিবর্তন হয়ে গেল। ওদিকে জানালার কাছে দাঁড়িয়ে নেশা সবকিছু দেখছিল আর খুবই হতভম্ব হচ্ছিল। নেশার মনের মধ্যেও লোভ চলে আসলো। ইস, যদি পারতাম তাহলে ওদের জাদুর ডায়মন্ডের নেকলেসকে চুরি করে নিতাম, কিন্তু এদের বাড়ি থেকে তো নেকলেস চুরি করা সম্ভব নয়। কি করা যায়? আইডিয়া, আমিও জঙ্গলে চলে যাব। জঙ্গলে গিয়ে পরীর কাছ থেকে জাদুর নেকলেস আনবো আর আমিও অনেক ধনী হয়ে যাব। এসব ভেবে প্রচণ্ড বৃষ্টির মধ্যে নিশা দৌড়ে দৌড়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই দৌড়াতে দৌড়াতে নিশা জঙ্গলে চলে গেল আর সেখানে দাঁড়িয়ে অনেক জোরে জোরে কান্নার নাটক করতে শুরু করলো। হে খোদা, আমার সব কিছু শেষ হয়ে গেল। এখন আমি কি করব? কেউ তো আমাকে সাহায্য করো, হেল্প মি। নিশার কান্নার আওয়াজ শুনে পরি সেখানে চলে আসলো আর নিশাকে বলল, তুমি কে, আর এভাবে এই জঙ্গলে কেন কান্না করছো? পরে যে আমার মা অনেক অসুস্থ, চিকিৎসা করানোর মতো কোনো টাকা নেই। অল্প কিছু টাকা জুটিয়েছিলাম, তাও চোরে সে চুরি করে নিয়েছে। এখন তো খাবার মতো পয়সা নেই। ভেরি স্যাড। এসব তো তোমার সাথে অনেক খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ পরিজি, এই জন্যই তো আমি এখানে চলে এসেছি আপনার কাছে সাহায্য চাইতে। আপনি আমাদের প্রতিবেশী গ্রামের একটি মেয়ে, ওর নাম নিধি, ওকে আপনি জাদুর ডায়মন্ডের নেকলেস দিয়েছিলেন। সে দেখে আমি চলে এসেছি, আমাকেও দিন। নিশার এসব কথা শুনে পরীর মনের মধ্যে সন্দেহ হলো আর সে ভাবলো যে নিশা এসব নাটক করছে।
হুম, আরে এই মেয়েটি এত খারাপ, এত লোভী। আমি নিধিকে দিয়েছিলাম জাদুর নেকলেস, এ দেখে ও হিংসায় জ্বলে যাচ্ছে। এজন্যই ও আমার কাছে এসে জাদুর নেকলেস চাইছে। ওকে আমি উচিত শিক্ষা দেব। এসব ভেবে পরি তার জাদুশক্তির দ্বারা একটি নেকলেস প্রকট করলো আর নিশাকে দিল। সেই নেকলেসটি দেখতে জাদুর বলে মনে হচ্ছিল না, এই জন্য নিশা পরীকে বলল, পরিজি, এই নেকলেস তো নিধির নেকলেসের মতো লাগছেই না। কারণ আমি তোমাকে নিধির নেকলেসের মতো নেকলেস দেইনি, ওর চেয়েও 3 গুণ বেশি শক্তিশালী নেকলেস দিয়েছি তোমাকে। পরীর কথা শুনে নিশা অনেক খুশি হলো। নিশা নেকলেসকে নিয়ে তার বাড়ি চলে গেল আর সেই নেকলেসটি তার গলায় পড়ল। হে জাদুর নেকলেস, তুমি আমার বাড়িকে অনেক বড় আলিশান বাড়িতে পরিণত করে দাও। শুধু তাই নয়, আমি 500টি স্বর্ণমুদ্রা চাই। নিশা এই কথা বলার সঙ্গে সঙ্গে তার গলার নেকলেসটি বিষাক্ত সাপে পরিণত হলো। গলায় সাপ ঝুলতে দেখে নিশা প্রচন্ড ভয় পেল আর চিৎকার করতে লাগলো। শুধু তাই নয়, নিশার ঘরও সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। নিশা তার গলার সাপকে কোনো রকমে গলা থেকে ছুঁড়ে ফেললো আর দৌড়ে নিধির কাছে গেল। নিধি, তুমি এখন আমাকে সাহায্য করো, আমার ঘরটা পর্যন্ত চলে গেছে, এখন আমি রাস্তায় এসেছি। কিন্তু এসব হলো কি করে? এরপর নিশা তার জাদুর নেকলেস সম্পর্কে সবকিছু নিধিকে বলল। নিশার মুখ থেকে শুনে নিধি সবকিছু বুঝে গেল। এরপরেও সে তার জাদুর ডায়মন্ডের নেকলেসকে বলে নিশার জন্য বাড়ি তৈরি করে দিল। নিধির উদারতা দেখে নিশা খুবই আশ্চর্য হলো। এরপর সে তাকে বলল, নিধি, আমি তোমার নেকলেস দেখে কত হিংসে করলাম, এরপরও তুমি আমাকে হেল্প করলে। আসলে আমার ভুল ছিল, পরীর কাছে গিয়ে আমি অনেক মিথ্যে বানিয়ে বলেছিলাম। আমি আর জীবনে কখনো এমনটা করব না, আমি প্রতিজ্ঞা করলাম। এরপরে নিশা আর জীবনে কখনো লোভ লালসা করেনি ও অন্যকে দেখে হিংসাও করেনি। তারপর থেকেই নিধি তার বাড়িতে ও নিশা তার বাড়িতে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো।